আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানের সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, অনুষ্ঠানটি জেডএসআরএম এর সৌজন্যে শুক্র থেকে রবি এই 3 দিন এই সময় টিভিতে নিয়মিত সম্প্রচারে দেখার আমন্ত্রণ রইল। দর্শক, স্মরণকালের সবচেয়ে বড় জানাজা এবং দেশের মানুষের অকৃত্রিম ভালোবাসার মধ্য দিয়ে গৌরবময় বিদায় নিলেন আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে দলের চেয়ারম্যান হয়েছেন তারেক রহমান। দীর্ঘ 17 বছরের নির্বাসন শেষে জন্মভূমিতে ফিরে আসার পর থেকেই দেশের রাজনীতিতে বইতে শুরু করেছে পরিবর্তনের হাওয়া। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন তারেক রহমান তার বক্তব্যে যে শিষ্টাচার ও গুণগত পরিবর্তনের আভাস দিচ্ছেন তা তার নিজ দলের তৃণমূলে ছড়িয়ে দেয় প্রধান চ্যালেঞ্জ। বিভিন্ন স্তরের নেতাকর্মীদের কর্মকাণ্ডে 5 আগস্ট পরবর্তী যে ইমেজ সংকটে পড়েছে বিএনপি, তা কাটিয়ে উঠে 12 ফেব্রুয়ারির নির্বাচনে দলকে বিজয়ী করার চ্যালেঞ্জও রয়েছে তার সামনে। এসব সামনে নিয়েই দর্শক আজ আমাদের আলোচনার বিষয় তৃতীয় প্রজন্মের নেতৃত্বে বিএনপি কি চ্যালেঞ্জ তারেক রহমানের সামনে। আর এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী এবং আরও আছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই প্ল্যাটফর্ম আপনার, সরাসরি প্রশ্ন তুলুন, দ্বিমত থাকলে চ্যালেঞ্জ করুন এবং লাইভ আলোচনায় যুক্ত হতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। আপনাদের ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছে আলোচনায়। শুরুতে শামসুজ্জামান দুদু ভাই, এই আপনার কাছে আসতে চাই প্রসঙ্গটি এরকম যে আপসীন নেত্রী বেগম জিয়ার যে জানাজা হলো, এটি স্মরণকালের সবচেয়ে বড় জানাজা এবং দেশের মানুষ অকৃত্রিমভাবে তার প্রতি ভালোবাসা ব্যক্ত করেছে এবং এর মধ্য দিয়ে তারেক রহমান পূর্ণাঙ্গ চেয়ারম্যানের দায়িত্ব পেলেন। এবং এই যে প্রেক্ষাপট এবং বিএনপি আগামী দিনে যে রাজনীতি উপহার দিতে চাচ্ছে দেশ এবং মানুষের জন্য, এটি তৃণমূলে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে কি চ্যালেঞ্জ আছে? জি, আপনাকে ধন্যবাদ। আমার প্রিয় দুইজন মানুষ আলোচক আছেন, তাদের শুভেচ্ছা, আর যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। আমি শুরুতেই কথা বলার আগেই আমাদের নেত্রী, দেশ নেত্রী, আপসীর নেত্রী, আজকে রাষ্ট্রীয় 3 দিনের শোক সমাপ্ত হচ্ছে বটে, কিন্তু বিএনপির 7 দিনের কর্মসূচি আছে, শোকের কর্মসূচি। আমি সেই নেত্রীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি এবং তার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন বেহেশত নসিব করে। যার সঙ্গে আমার দীর্ঘ একটি রাজনৈতিক জীবন বলা যায় নিরবিচ্ছিন্নভাবে, ছাত্র জীবন থেকে। তিনি পার্টির দায়িত্ব নিলেন, পার্টির চেয়ারপারসন হলেন। ওই সময়গুলোতে আমি ছাত্র দলের সভাপতি ছিলাম। এরশাদ বিরোধী আন্দোলনের দীর্ঘ 9 বছর নিরবিচ্ছিন্নভাবে তিনি কখনো জেলে গেছেন, কখনো নির্যাতনের মুখোমুখি হয়েছেন, কিন্তু কখনো তাকে তার সিদ্ধান্তের বাইরে কেউ নিয়ে যেতে পারে নাই। এমনকি 86-এ যে নির্বাচন, সেই নির্বাচনে শেখ হাসিনা অংশগ্রহণ করে জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হয়েছিলেন শেখ হাসিনার কথা অনুযায়ী। কারণ তার আগের দিন তিনি চট্টগ্রামে, আমি যদি ভুল করে না থাকি, চট্টগ্রামে, হ্যাঁ, একটা বড় জনসভায় তিনি বলেছিলেন যে এই লালদিঘির ময়দানে এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবে। তিনি পরের দিন ঢাকায় এসে ইলেকশনে যাওয়ার কথাই বলেছিলেন, কিন্তু বেগম জিয়া সেই ইলেকশনে যাননি এবং সেই যে দৃঢ়তা দেখিয়েছিলেন, মানে ওই নির্বাচনে অংশগ্রহণ মানে এরশাদের সামরিক তন্ত্রকে বা সরকারকে বৈধতা দেওয়া, সেটা উনি নির্বাচনে অংশগ্রহণ করলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেননি। শুধু করেননি না, একেবারে 90-এর গণঅভ্যুত্থানের পর্যন্ত, এরশাদের উচ্ছেদ করা পর্যন্ত, পতনের পর্যন্ত তিনি তার অধীনে কোনো নির্বাচনে, স্থানীয় সরকার বা জাতীয় নির্বাচনে অংশ নেননি। এটা হলো একটা রাজনৈতিক ঘটনা, মানে এরশাদের তার শুরু জীবনের প্রথম দিকে। সেই সময় ছাত্রদল বা অন্যান্য সংগঠন, রাজনৈতিক সংগঠন, ওই সময় তো 7 দল, 5 দল আর 8 দল, আওয়ামী লীগের নেতৃত্বে, শেখ হাসিনার নেতৃত্বে 8 দল, বামদের নেতৃত্বে 5 দল, আর বিএনপি বা চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 7 দল। জি, এই সময়ের ঘটনা বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক যে আন্দোলন,
সেটা আমাদের রাজনৈতিক ইতিহাসে ঐতিহাসিক ঘটনা। ঠিক তেমনি 90 গণঅভ্যুত্থানের পরে 91 যে নির্বাচন হয়েছিল, আওয়ামী লীগ সহ সুশীল সমাজ এবং তখনকার বুদ্ধিজীবী মহলের এমন একটা প্রচারণা ছিল যে শেখ হাসিনাই ক্ষমতায় আসছে না, এবং আওয়ামী লীগের প্রচারণাটা বেশি ছিল। কেউ কেউ বলে যে তিনি মন্ত্রী পরিষদও গঠন করে ফেলেছিলেন, কিন্তু এরকম শোনা যায়। এরকম শোনা যায়। কিন্তু 91 সালের নির্বাচনে সব কিছু উল্টো পাল্টা করে দিয়ে বিএনপি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিপুল বিজয় লাভ করে এবং তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হলেন, নারী নারী প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী। এবং হলেন না, ওই সরকার পরিচালনায় তিনি দক্ষতার পরিচয় দিলেন। তার সম্বন্ধে যেসব ধারণা প্রসার করা হয়েছিল, নানান ধরনের অপপ্রচার করা হয়েছিল, সেগুলো সব মিথ্যা প্রমাণিত হলো। জি। তো এটি একটি ঘটনা। আর পরবর্তী ঘটনা, গত নিরবিচ্ছিন্নভাবে যে 16-17 বছর নির্বাচন বিরোধী তিনি ভূমিকা পালন করেছেন এমন না, তিনি একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন চাইছেন। হাসিনার অধীনে যে 3টা অসৎ উপায়ের ক্ষমতা দখল, সেই নির্বাচনে তিনি এটা চাইছেন। কিন্তু 14 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতা, যা পৃথিবীতে কোনো জায়গায় পাওয়া যাবে না। 14 সালে ওখানে কেয়ারটেকারটাকে তিনি শেখ হাসিনা বাতিল করাতে সকল সংকট তৈরি হলো। 18 সালের নির্বাচনটা রাতের ভোট হিসেবে চিহ্নিত হলো, আর 24-এ তো আর নাই বা বললাম। এই তত্ত্বাবধায়কের প্রসঙ্গ নিয়ে শামসুজ্জামান দুদু ভাই, আপনার কাছ থেকে আরো বিস্তারিত আলোচনা শুনবো পরে। তার আগে আমি শেষ করে দিই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই যে সামগ্রিক জীবনটা, এই জীবনের প্রতিফলন আমরা জানাজায় দেখলাম। এবং এই যে ঐতিহাসিক জানাজা, বেগম জিয়াদের প্রতি শ্রদ্ধা, বাংলাদেশের সাধারণ মানুষ, প্রতিটি রাজনৈতিক শ্রেণী পেশার মানুষ, সকল শ্রেণীর সেখানে তারা এইটাই প্রতিপালন করছে। তার প্রতি শুধু শ্রদ্ধা না, গণতন্ত্রের প্রতি মানুষের যে একাগ্রতা, তার হৃদয় থেকে যে সামিল হওয়া সেটা সেখানে, এবং এটারই জন্য বেগম খালেদা জিয়াকে স্মরণ করতে হবে, বহুদিন স্মরণ করতে হবে। আমরাও সেটা প্রত্যাশা করি, সেটাই চাই। শামসুজ্জামান দুদু ভাই, অসংখ্য ধন্যবাদ। আলতাফ পারভেজ ভাই আসতে চাই। রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্নে, দেশের গণতান্ত্রিক শুদ্ধতার প্রশ্নে, গণতান্ত্রিক উত্তরণের জায়গা থেকে বেগম জিয়ার অবদানের কথা শামসুজ্জামান দুদু ভাই বলছিলেন। আপনিও লেখনী কিংবা বক্তৃতার মাধ্যমে কথাগুলো বলছেন যে আসলে বেগম জিয়ার যে ত্যাগ এবং তার যে অবদান এবং বাংলাদেশের প্রেক্ষাপটে তার যে প্রয়োজনীয়তার যে প্রসঙ্গ, এই জায়গাটি একটু শুনতে চাই শুরুতে, এরপরে অন্য প্রশ্ন আছে আপনার কাছে। না, এটা তো দুদুভাই ঠিকই বললেন যে বিশেষ করে সামরিক জান্তা বিরোধী আন্দোলনে জেনারেল এরশাদের সময় ওনার আপসহীন ভূমিকা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য ছাত্র আন্দোলনকে ব্যাপকভাবে উদ্বুদ্ধ করেছিল। এবং পরবর্তী জীবনেও উনি একটা মধ্যপন্থায় গণতান্ত্রিক বাংলাদেশের জন্য পরিশ্রম করেছেন। এই বিষয়ে উনি দৃঢ়তা দেখিয়েছেন, সেই জন্য জাতি কৃতজ্ঞ। এবং যেই জানাজার কথা আপনি বললেন, সেটা আসলে দল মত নির্বিশেষে একটা জাতীয় শ্রদ্ধাঞ্জলি। এটাকে কিন্তু আমরা বিএনপির রাজনীতির প্রতি কোনো গণভোট আকারে দেখলে হয়তো ভুল হবে। এটা হলো একজন শক্তিশালী রাজনীতিবিদ, নীতির প্রশ্নে যিনি দৃঢ় ছিলেন, যিনি গণতন্ত্রের জন্য পরিশ্রম করেছেন এবং 40 বছর একটা রাজনৈতিক দলকে ভালোভাবে নেতৃত্ব দিয়ে একটা বড় রাজনৈতিক দল দেশকেও দিয়ে গেছেন। এরকম নানাবিধ কারণে ওনার প্রতি এই শ্রদ্ধা। কিন্তু এখন এরকম একজন রাজনীতিবিদকে শ্রদ্ধা জানানোর সর্বোত্তম উপায় কি? তার জীবনের ভালো, ইতিবাচক, পজিটিভ দিকগুলো থেকে শিক্ষা নেওয়া, তার রাজনৈতিক জীবনে যদি কোনো ভুল থাকে সেটা থেকেও শিক্ষা নেওয়া। এই দুটো মিলে এটাই দাঁড়ায় যে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে এগোতে হবে। এবং বাংলাদেশের ভবিষ্যৎটা কিন্তু একটা অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক দিকেই। দেশ বিদেশের মানুষও সেটা আশা করছে, বাংলাদেশের বিশেষ করে নির্বাচনমুখী মানুষও সেটা আশা করছে। তো সেখানেই এই শ্রদ্ধাঞ্জলির সার্থকতা হবে যদি বাংলাদেশ ভবিষ্যতে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বিকশিত হয়। খালেদা জিয়ার দুটো ব্যাপারে ওনার অবদান স্বীকার করতে হয়। দেখুন, আমাদের দেশে একটা বড় দুর্বলতা হলো রাজনৈতিক প্রতিষ্ঠানের অভাব। একটা বড় অভাব যে আমাদের রাজনৈতিক দলগুলো 54 বছর ধারাবাহিকভাবে বিকশিত হতে পারেনি। সামরিক শাসন,
একদলীয় শাসন ইত্যাদির কারণে আমাদের রাজনৈতিক ব্যবস্থা মানে বিঘ্নিত হয়েছে, মানে অগণতান্ত্রিক প্রসঙ্গগুলো যুক্ত হয়েছে। এবং আমাদের নির্বাচনীয় ধারাবাহিকতা নেই। একটা দুটো ভালো নির্বাচন পেয়েছি, আবার অনেকগুলো খারাপ নির্বাচনের ভিতর দিয়ে নির্বাচনী ব্যবস্থাটাই প্রায় ধ্বংসের কিনারে চলে গেছে। এখন সেই জায়গা থেকে খালেদা জিয়া সবসময় চেয়েছিলেন যে একটা সুষ্ঠু নির্বাচন হোক। 2006 সালের এক ব্যতিক্রমধর্মী ঘটনাটা ছাড়া আমি বলবো যে সুষ্ঠু নির্বাচনের জন্য এরশাদ বিরোধী আন্দোলনে এবং পরবর্তীকালে তার জীবনের শেষ লগ্নে উনি যে দৃঢ়তা দেখিয়েছেন, সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আমাদের একটা নির্বাচনী সংস্কৃতিটাকে আমরা ধরে রাখতে হবে। এইটা একটা বড় দায়। আরেকটা হলো যে আমি যেটা দেখি আর কি, যে বৈদেশিক সম্পর্কে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে উনি একটা বাংলাদেশ পন্থার বা বাংলাদেশকে একটা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার জায়গায় দেখতে চেয়েছেন সবসময়। মানে একটা নিজস্ব রাজনৈতিক সত্তার বাংলাদেশের মানুষ এটা পছন্দ করে, যে বাংলাদেশের মানুষ আশা করে যে বাংলাদেশ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কোনো আন্তর্জাতিক কোনো দেশের দিকে হেলে থাকবে না, একটা নিরপেক্ষ জোট নিরপেক্ষ নীতি বজায় রাখবে এবং প্রত্যেকটা শক্তিশালী দেশের সাথে সুসম্পর্ক রাখবে। ওনার বিদেশ নীতিতে এইটার প্রবল ছাপ ছিল এবং ওনাকে শ্রদ্ধা জানানোর বা পছন্দ করার ক্ষেত্রে জনগণের দিক থেকে এইটাও একটা বড় উপাদান হিসাবে কাজ করেছে আমার মনে হয়। জি, অসংখ্য ধন্যবাদ। আর প্রশ্নগুলো আমরা পরবর্তী পর্যায়ে আপনার কাছ থেকে বিশ্লেষণ শুনছি। আলতাফ পারভেজ ভাই, অসংখ্য ধন্যবাদ। সুব্রত চৌধুরী, আপনার কাছে আসতে চাই, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। সেটি হচ্ছে সামনের দিনগুলোতে যে ঐক্যবদ্ধ রাজনৈতিক ঐক্যবদ্ধ একটা প্রয়াস তৈরি করা, একটা ঐক্যের জায়গা তৈরি করা দেশ জনগণ এবং গণতান্ত্রিক উত্তরণের প্রশ্নে, এবং এই সূত্র ধরে প্রশ্নটি এরকম যে জামাতের সম্মানিত আমিরের সাথে বিএনপির সম্মানিত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক হলো, সেক্ষেত্রে আগামী দিনে একসাথে কাজ করার একটা অঙ্গীকার তারা ব্যক্ত করেছেন। জামাতের আমিরের বক্তব্য এরকম যে অতীতেও একসাথে কাজ করেছি, কোড আনকোড ভবিষ্যতেও একসাথে কাজ করব, এবং সকলের উন্নতি বা একটা সুসংহত পরিবেশ, একটা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরির প্রশ্নে বিএনপির কি সামনের দিনগুলোতে সকলের সাথে একটা সম্পর্ক থাকবে, কিন্তু কাজের ক্ষেত্রে কি একা চলর যে নীতির যে প্রসঙ্গ, এই জায়গাতে কি ভাবনার সময় এসেছে কিনা অনেকে বলছেন? ধন্যবাদ। আপনার মাধ্যমে এবং আরটিভির দর্শকদের আমি জানাতে চাই, আমাদের প্রিয় নেতা, গণফোরামের প্রতিষ্ঠাতা, বর্তমানে এমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেন ফুসফুসে আক্রান্ত হয়ে আজকে স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। আপনারা জানেন, বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান প্রদর্শনের জন্য তিনি হুইল চেয়ারে প্রায় 4 ঘন্টারও অধিক সময় খোলা আকাশের নিচে ছিলেন সেদিন। এটা একটা তার মনের অনুভূতি এবং শ্রদ্ধাবোধ থেকে তিনি সেদিন এই কাজটা করেছেন। এর বাইরেও বেগম খালেদা জিয়ার সাথে ডক্টর কামাল হোসেনের অনেক বিষয়ে তাদের একটা মত বিনিময় ছিল, এবং অনেক বিষয়ে কামাল হোসেন সাহেব চেষ্টা করেছে বেগম জিয়াকে, যেমন সুপ্রিম কোর্টে জাজ নিয়োগ হয়েছিল 6 জন, সেই ব্যাপারে শাহাবুদ্দিন সাহেব বলল 3 জনের ব্যাপারে আমাদের আপত্তি আছে। তখন আমরা বাদ থেকে সবাই ঐক্যবদ্ধ হয়ে গেলাম এবং আমাদের ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে বিএনপির ছিল ভাষা সৈনিক গোলাম, হ্যাঁ, তো বেগম জিয়ার সাথে দেখা করার পর উনি কিন্তু মেনে নিয়েছেন, ওই 3 জনকে কিন্তু তিনি বাদ দিয়ে দিয়েছেন। তারপরে দেখেন 2018-তে যখন জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করা হলো বিএনপি সহ, বেগম খালেদা জিয়া তখন জেলে গেলেন, ওনার সম্মতিতে জাতীয় ঐক্যফ্রন্ট করা হয়েছে। তো এর বাইরেও ডক্টর কামাল হোসেন অনেকবার প্রধানমন্ত্রী থাকা, বিরোধী দলে থাকা, নানান সময়ে তাদের মধ্যে কথাবার্তা হয়েছে। তো সেই শ্রদ্ধাবোধ থেকে উনি গেছেন এবং আজকে উনি অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালে আছে। আমি দেশবাসীর আমরা কাছে দ্রুত সুস্থতার জন্য তার জন্য দোয়া করছি, দোয়া এবং প্রার্থনা করছি। আর বিশেষ করে আপনি যেটা বিএনপির রাজনীতির কথা বললেন, আমি তো এখানে কোনো ব্যত্যয় হবে এটা তো দেখছি না, কারণ বিগত দিনগুলোতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে জনাব তারেক রহমান জাতির উদ্দেশ্যে বা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বা আমাদের যুগপৎ আন্দোলনে নেতাকর্মীদের সাথে যে বক্তব্যগুলো দিয়েছে, একই বক্তব্য তিনি কিন্তু বারবার দিয়ে যাচ্ছেন। সুতরাং জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরে না, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে দাদা, যে অতীতে যুগপৎ আন্দোলনে অথবা বিএনপির সাথে নির্বাচন বা সরকারেও যারা ছিল, তারা কি আসলে 5ই আগস্টের পরে সেটি মনে রেখেছে কিনা?
সবাই মনে রেখেছি, বিএনপিও মনে রেখেছে, আমরাও মনে রেখেছি। আমরা তো একসাথে চলছি, এখনও চলছি। আমাদের মধ্যে এখনও পর্যন্ত দ্বিমতের তো কোনো আমি দেখছি না। তো ভালোই 12ই ফেব্রুয়ারির নির্বাচনটা হয়ে যাক। জনগণ উন্মুখ হয়ে আছে, দীর্ঘদিন পরে তারা ভোটাধিকার প্রয়োগ করবে। সেখানে যারা প্রতিপক্ষ হিসাবে প্রতীয়মান হচ্ছে, হ্যাঁ, এবং তারা যে সমস্ত কথাবার্তা বলছে, সেখানের মধ্যে কিছু অশনি সংকেত আমরা দেখতে পাচ্ছি। নানানভাবে তারা একটা জটিলতা সৃষ্টি করার মধ্যেই আছে, এবং যে কোনোভাবে প্রথম দিকে চেয়েছিল নির্বাচনটা না হোক, একটা দূরবর্তী সময়ে হোক, তারা আরও গুছিয়ে যাতে নির্বাচনে যেতে পারে, অথবা এখন যে ক্ষমতার অংশীদারিত্ব তারা পাচ্ছে ভোট না করিয়া, সেটাকে আর একটু প্রলম্বিত করা যায় কি না। তারপরেও আমরা দেখতেছি এই সরকারের মাধ্যমে তারা নানান জায়গায়, উপদেষ্টা মণ্ডলীর মধ্যে, প্রশাসনের মধ্যে, এমনকি বিশ্ববিদ্যালয়গুলোতেও তাদের প্রভাব প্রতিপত্তি আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো আছে আমাদের সামনে চ্যালেঞ্জগুলো, যে কারণে তারেক রহমান সাহেব বলেছিলেন যে আগামী নির্বাচন অত্যন্ত কঠিন, জটিল হবে এবং চ্যালেঞ্জিং হবে। এই কথাটা কিন্তু এখনও বলেন উনি। আমরাও মনে করি সেই ব্যাপারে আমাদের সজাগ থাকা দরকার। এই নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অঘটন যেন কেউ না ঘটাতে পারে, সেই জন্য দেশবাসী প্রস্তুত আছে। এবং বেগম খালেদা জিয়া যতদিন আমাদের মাঝে ছিলেন, আমাদের তো একজন অভিভাবক, হ্যাঁ, উনি শুধু আপসীন নেত্রী ছিলেন বা দেশনেত্রী ছিলেন বা খাঁটি দেশপ্রেমিক একজন নেত্রী ছিলেন, সেটা তো না। পুরা জাতির, উনি দলের বাইরে গিয়ে, উনি তো বিএনপির নেত্রী ছিলেন না, সারা দেশের সমস্ত দলগুলোর নেতা নেত্রী হিসাবে তিনি আবির্ভূত হয়েছেন। এবং সেই কারণেই আমরা মনে করি তার ধারাবাহিকতা রক্ষায় বিএনপির বর্তমানে যিনি দায়িত্ব নেবেন, কান্নারি হবেন, তিনিও সেইভাবে আমাদের সামনে প্রতিবাদ হবে। বেগম জিয়া বলেছিলেন যে আমার দেশের বাইরে কোনো ঠিকানা নাই, এই দেশের মাটি মানুষই হচ্ছে আমার পরিবার, আমি তাদের সাথে থাকব। তিনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতেন যে বিদেশে আমাদের কোনো প্রভু নাই, আমাদের বন্ধু আছে। আধিপত্যদের বিরুদ্ধে তিনি যে একটা সোচ্চার ছিলেন সব সময়, সেটা আমরা লক্ষ্য করেছি। তবে ওনার মৃত্যুর পরে এই উপমহাদেশের বিভিন্ন রাষ্ট্রের নেতৃবৃন্দ, প্রতিনিধিবৃন্দ এখানে আসার পরে 32টি দেশে, হ্যাঁ, এবং বিশ্ব নেতারা যেভাবে ওনাকে সম্মান দিয়েছেন, তাতে মনে করি আমাদের রাজনীতিতে একটা সুবাতাস বইবে। আমরা চাই বাংলাদেশ শান্তির পথে অগ্রসর হবে, সমৃদ্ধির পথে অগ্রসর হবে। কোনো দল বা কোনো দেশ আমাদের আভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করবে না। জি, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অসংখ্য ধন্যবাদ। শামসুজ্জামান যদি আসতে চাই, তত্ত্বাবধায়ক সরকার একটা প্রসঙ্গ ছিল, কিন্তু তার আগে আমরা এখন যে রাজনীতিতে সুবাতাসের যে প্রসঙ্গ বা উদাহরণগুলো বা যে পরিবর্তনগুলো দৃশ্যমান দেখছি, সেই জায়গাতে কোনো দল যদি তার নিজের স্বার্থে প্রভাব বিস্তার করার একটা প্রচেষ্টা গ্রহণ করতে পারে, কোড আনকোড, যেটা সুব্রত চৌধুরী বললেন, এই প্রসঙ্গগুলো বিএনপি রাজনৈতিকভাবে কিভাবে মোকাবেলা করবে? এখানে স্পষ্ট করে আমি বলি যে এটার মীমাংসা আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে হয়ে গেছে। এটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা দেশ। এখানে ধর্মভিত্তিক যদি রাজনীতিটা উগ্রতা না পায়, আদর্শিক অবস্থায় চলতে থাকে, তাহলে কেউ দ্বিমত করবে না। যেমন সমাজতান্ত্রিক রাজনীতির দুটো ধারা আছে, একটি পার্লামেন্টের ধারা, একটা সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে মানে ক্ষমতায় যাওয়ার ধারা। এটা যেমন ওয়েস্ট বেঙ্গলে সিপিএমের নেতৃত্বে যে বামফ্রন্ট ছিল, তারা হচ্ছে গণতান্ত্রিক ধারাকে বা নির্বাচনের ধারাকেই তারা গ্রহণ করেছিল। তারা কিন্তু বামপন্থী রাজনীতি, সমাজতান্ত্রিক ধারা রাজনীতি, এটা আমার দেশেও আছে। তো সেই বিবেচনায় ইসলামীপন্থী দলগুলো যারা আছে, তারা যদি ইসলামী বিপ্লবের নামে মানে তারা এগোতে চায়, আর আরেকটা অংশ আছে যারা নির্বাচনের মধ্য দিয়ে তারা নিজেদেরকে প্রতিহত করতে চায়, তুলে ধরতে চায়, তাহলে পরে আর কোনো সমস্যা আমি অন্ততপক্ষে দেখি না। তবে এই গণঅভ্যুত্থানের পরে একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, কোনো মহল, কোনো দল, কোনো ব্যক্তি মানে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছে যে তারাই ক্ষমতায় আসছে। মানে তো এটা নিয়ে আমি কোনো অসুবিধা, অনেক ন্যারেটিভ তারা তৈরি করার চেষ্টা করছে, কিন্তু এটা আমার কাছে মনে হয়েছে যে কোনো দল প্রচারণায় তারা নিজেরা গুরুত্বপূর্ণ, তারা সামনের দিনগুলোতে করবে এটা যদি বলে, এটা তো বলতে পারে।
কিন্তু বাস্তবতাটা কি? বাস্তবতা যখন দেখা যাবে যে নির্বাচনের কার্যকারিতা সম্বন্ধে, মানে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে কাজ করছে না বিপক্ষে কাজ করছে, ধারণাটা কি? তো যখন দেখা যাবে পক্ষে কাজ করছে, আমার কোনো আপত্তি নাই। যখন নির্বাচনের বিপক্ষে, যে কথা বলেই হোক না কেন, এখন 5ই আগস্টের আগে দেশ না তো, 5ই আগস্টের পরের দেশ। এখন এই 5ই আগস্টের পরে যে সরকারের কাছে, হ্যাঁ আমাদের অনেক ব্যাপারে কথা থাকতে পারে, আইন শৃঙ্খলা নিয়ে যদি কেউ কথা বলে আমি কিছু মনে করি না, আইন শৃঙ্খলা যথাযথ না, এটা আমি, মব সংস্কৃতি নিয়ে যদি কেউ কথা বলতে পারে, কিন্তু প্রধান লক্ষ্য হচ্ছে যে নির্বাচন হলে একটি সাংবিধানিক সরকার বা একটি নিয়মতান্ত্রিক সরকার রূপান্তর, মানে অধিষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকবে। আর না থাকলে, না হলে, যে নির্বাচনটা ধরেন 90-এর গণঅভ্যুত্থানের পরে 3 মাসের মধ্যে নির্বাচন হয়েছিল জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের সময়, অনেক সংকটই আমরা বুঝি নাই, কিন্তু এই 16 মাসের ভিতরে যতগুলো পরিস্থিতির মুখোমুখি দেশ পড়েছে, সেটি যে 3 মাসটাকে 6 মাসে শেষ হতো, তাহলে 1 বছর অনেক কিছুই নির্বাচিত সরকারটি মোকাবেলা করতে সক্ষম হতো বলে আমার ধারণা, আমার বিশ্বাস। সেটা আমরা হয় নাই। জি, সেই কারণে এখন নির্বাচনটা খুব জরুরি। সেই নির্বাচন ভালো কি করে হবে, সকল দলের সঙ্গে মিলে, যেটা যদিও 12 তারিখে ফেব্রুয়ারি মাসে, খুব বেশি সময় নেই, সময় নেই, 1.5 মাসও নাই, তো সেই সময়গুলোকে ব্যবহার করে, যদিও ডক্টর ইউনূস সাহেব বলছে ঐতিহাসিক একটি নির্বাচন হবে, ভালো নির্বাচন, আমি এটা বিশ্বাস করতে চাই, এবং এর ছাড়া কোনো ভিন্ন পথ আছে বলে আমার কাছে মনে হয়। জি, শামসুজ্জামান দুদু ভাই, অসংখ্য ধন্যবাদ। তারপরে আসতে চাই যেখানে শামসুজ্জামান দুদু ভাই শেষ করলেন যে আসলে অনেক ন্যারেটিভ, নির্বাচন, রাজনীতি, সামনের বাংলাদেশের গতিপথ কি হবে, আমরা বহু ন্যারেটিভ তো আমরা লক্ষ্য করলাম, সেটি নিয়ে লিখছেন বা কথাও হচ্ছে, কিন্তু এই ন্যারেটিভের রাজনৈতিক বাস্তবতা কি, মানুষের দিকে তাকালে কি দেখতে পান, মনস্তত্ত্ব কি বলে, এই ন্যারেটিভের রাজনৈতিক মনস্তত্ত্ব কি? দেখুন, একটা ব্যাপার হলো যে মানুষ 24-এর গণঅভ্যুত্থানের পর মানুষের মনোজগতে কিন্তু একটা বড় পরিবর্তন ঘটেছে। সেই পরিবর্তনটা এই যে পুরনোভাবে আর যেন না চলে দেশ। নির্বাচিত সরকার, অনির্বাচিত সরকার সবগুলোই দেখেছে বাংলাদেশের মানুষ। এমনকি নির্বাচিত সরকারও যখন এসেছে, সেটা এক ব্যক্তির শাসনে পরিণত হয়েছে। যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি অনেকটা প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে এককভাবে দেশ পরিচালনা করেছিলেন। সেই মানুষ 24-এর অভ্যুত্থানে ঔপনিবেশিক এই যে শাসন ব্যবস্থা, রাষ্ট্র কাঠামোর পরিবর্তন চেয়েছিল, সেটা কিন্তু হয়নি 17 মাসে। যতটুকু গণভোটে যাচ্ছে সংস্কার প্রস্তাব, সেখানে কিন্তু আমূল পরিবর্তনের, ঔপনিবেশিক কাঠামোর আমূল পরিবর্তনের কিছু নেই। তারপরেও গণভোটে সেটা পাশ হলে ভালোই, কিন্তু মানুষ চাইছে এখন যে একটা নির্বাচন হোক, দেশ জুড়ে যে মব সহিংসতা, আগুন সহিংসতার বিস্তার ঘটেছে, এইটা থেকে আপাতত উদ্ধার পায়। এবং ভবিষ্যৎ সরকারের কাছে তাদের কিন্তু দাবি থাকবে 24-এর সেই গণ অভ্যুত্থানের যে প্রত্যাশাগুলো, সেই ঔপনিবেশিক রাষ্ট্র কাঠামোর সংস্কার, সুষম বন্টনের অর্থনীতি, নারীদের অধিকার, সংখ্যালঘুদের অধিকার, আদিবাসীদের অধিকার, একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের যে স্বপ্ন 24-এর অভ্যুত্থানে মানুষ দেখেছে, সেইটা কিন্তু নির্বাচিত সরকারকে তাড়া করবে। বাংলাদেশের আগামী দিনের সরকার সেগুলো পূরণ না করলে তরুণ সমাজ কিন্তু আবারও কথা বলতে শুরু করবে। এটা হলো একটা ব্যাপার। এই বাস্তবতা এখন আপাতত নির্বাচনী ডামাডোলে, খালেদা জিয়ার জানাজা, তারেক রহমানের প্রত্যাবর্তন, এগুলোর মধ্য দিয়ে মনে হচ্ছে জুলাই আপাতত বোধহয় আর পিছনে হটে গেল, কিন্তু তা কিন্তু হবে না। সেই গণ অভ্যুত্থানের চেতনা এখানে বীজ আকারে কিন্তু থেকে যাবে। এটা একটা ব্যাপার। আবার গত 17 মাসে আমাদের একটা নতুন বিপদের মুখে পড়েছি আমরা, সেটা হলো দেশে জুড়ে, সমাজে এবং রাজধানীতেও খোদ দক্ষিণপন্থার একটা বিস্তার। এখানে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলার ঘটনা আমরা দেখেছি, আমরা জীবন্ত মানুষকে গাছে পুড়ানোর ঘটনা দেখেছি, আমরা ঢাকা রাজধানীর বুকে বড় বড় সংবাদ মাধ্যমকে পুড়তে দেখেছি, এবং আপনি দেখেছেন যে গত 1 বছরই প্রায় 200 মানুষ মব সহিংসতায় মারাই গেছে বিনা বিচারে। এগুলো তো একটা বিপজ্জনক ইঙ্গিত দেয়। নির্বাচিত সরকারের কাছে কিন্তু সেইটাও মানুষের আকাঙ্ক্ষা থাকবে যে বাংলাদেশ যেন একটা গণতান্ত্রিক পথে থাকে, একটা অন্তর্ভুক্তিমূলক পথে থাকে, যেখানে এখানকার সকল ধর্মের মানুষ, সকল জাতির মানুষ তার কথাগুলো বলতে পারবে, এখানে ভিন্ন মতের একটা স্বাস্থ্যকর চর্চা থাকবে। এখন বিএনপি একটা প্রধান দল,
নির্বাচনে কি হবে আমরা জানি না, কোন দল জিতবে, কিন্তু স্বভাবতই বিএনপির কাছেও মানুষের প্রত্যাশা যে বিএনপি দক্ষিণপন্থাকে বাতাস দিবে না। অতীতে বাংলাদেশে যারা দক্ষিণপন্থার প্রসার ঘটিয়েছে সে যে কোনোভাবেই হোক সেটা বিএনপি কাছাকাছি শক্তিগুলো ছিল। এখনকার বিএনপির কাছে মানুষের প্রত্যাশা হলো যে বিএনপি নিশ্চয়ই বুঝতে পারছে দেশের সামনে কি বিপদ উপস্থিত হয়েছে, ফলে আগের সেই রাজনৈতিক অভিজ্ঞতা থেকে তারেক রহমান এবং বিএনপিও নিশ্চয়ই তাদের নতুন রাজনৈতিক গতিপথ নির্ধারণ করবে, এটা মানুষের একটা প্রত্যাশা। এটা প্রত্যাশা। আলতাফ পারভেজ ভাই ধন্যবাদ। সুব্রত চৌধুরী, আসতে চাই যে রাজনীতিতে দক্ষিণ পন্থার সরব উপস্থিতির কথা যে আলতাফ পারভেজ ভাই বললেন, এটাকে রাজনৈতিকভাবে মোকাবেলার উপায় কি? গণতান্ত্রিক মূল্যবোধ বা সংস্কৃতি চালু করে এটাকে কতটুকু মোকাবেলা করা যায়? না, এখন তো অনেক কিছু লাফালাফি আমরা দেখছি বা বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে এটার পেছনেও ইন্ধন আছে। আমরা তো জানতে চেয়েছি যে মব সন্ত্রাস যারা করছে, মাজারগুলোতে যারা আক্রমণ করছে, ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘরের উপর আক্রমণ হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে। গতকালও একটা ঘটনা ঘটছে ফরিদপুরের ওইদিকে, কোপানো হয়েছে। তো তারপরে প্রথম আলো, ডেইলি স্টার বলেন, ছায়ানট, উদিচি, আমরা বলছি এইসব ঘটনা কারা ঘটাচ্ছে তাদের রাজনৈতিক পরিচয় আমরা জানতে চাই। সরকার কেন এখানে নীরব হয়ে যাচ্ছে? তাদের মুখ দিয়ে তো কোনো কথা বেরোচ্ছে না। সুতরাং এইখানে সরকার তো বলছে তদন্ত হচ্ছে, যারা অভিযুক্ত তাদের বিচার হবে। অনেকে ধরা হচ্ছে, তাদের রাজনৈতিক এতদিন লাগে, অনেকে গ্রেফতারও হয়েছেন। আমার তো মনে হয়েছে সরকারের এখানে প্রত্যক্ষ পরোক্ষ মদত আছে। কিছু কিছু লোক এগুলো করাচ্ছে ঘটনা। একটা হচ্ছে নির্বাচনকে বানচাল করে দেওয়া, ক্ষমতা প্রলম্বিত করা, আর একটা হচ্ছে এই সমস্ত শক্তিকে উৎসাহিত করা। এবং এখানে তালেবানের গোষ্ঠী আইসেও নাকি কথাবার্তা বলে গেছে, বৈঠক করেছে, প্রকাশ্যে আসতেছে তার। আমাদের লোকজন গিয়ে আবার ওখানে দেখা করে আসছে। তো এগুলো তো খুবই অশনি সংকেত আমি মনে করি। সরকার কেন এই ব্যাপারে কোনো দৃঢ় পদক্ষেপ নিচ্ছে না এবং তাদের কোনো বক্তব্য আমরা, এটা একটা বিবৃতিদাতা সরকার আর কি। ওনারা অ্যাকশানে থাকেন না, ওনারা রাজনৈতিক দলগুলোর মতো বিবৃতি দিতে থাকেন। আরে ভাই, তোমাদের কাছ থেকে তো আমরা বিবৃতি আশা করিনি, আমরা অ্যাকশান চাচ্ছি। এবং ঘটনা পরম্পরায় কী ধরনের কর্মকাণ্ড তোমরা করছো এবং এদেরকে থামানোর কি চেষ্টা করতেছো সেটা দেখি না। ইদানিংকালে দেখেছি না, সরকার তো অনেকে, আমি যেটা বলতে চাচ্ছি যে অনেককে গ্রেফতার করেছে, সরকারের বক্তব্য হচ্ছে তদন্ত হচ্ছে, যারা অভিযুক্ত তাদেরকে আইনের আওতায় আনা হবে। এখন এই গৃহীত ব্যবস্থায় আপনি সন্তুষ্ট? একেবারেই সন্তুষ্ট না, আমি পুরোপুরি অসন্তুষ্ট। আমার মনে হয় অনেক সময় এরা এই মব ইনজাস্টিসটাকে তারা বলে মব জাস্টিস, এটা তারাই তো চালু করেছে। তাহলে তোমরা সরকার আছো, তোমরা এই মব দিয়ে হত্যাকাণ্ডগুলো করাচ্ছ, আবার বলছো যে এটা মব জাস্টিস। এটা কোন যুক্তিতে তারা বলে? জি, এই প্রসঙ্গগুলো নিয়ে আমরা আলোচনা করবো। আর শামসুজ্জামান দুদু ভাই, এই যে নতুন রাজনীতিতে নতুন বন্দোবস্তের যে প্রসঙ্গগুলো আসলো, সেই বন্দোবস্ত তো আসলে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ বা গণতান্ত্রিক উত্তরণের মূল বৈশিষ্ট্য থাকবে। সেটা এখন রাজনৈতিক একটা বিভাজন আমরা লক্ষ্য করছি। এই প্রশ্নটি আপনার সাথে আপনার আলোচনা শুনবো এই প্রশ্নে, তবে বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জেডএসআরএম নিবেদিত রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠান। নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দুলাভাই, ইঞ্জিন ঠিক না থাকলে গাড়ির যেমন কোনো ভরসা নাই, ভালো রড না হইলে বাড়িরও কোনো ভরসা নাই। দুইটাই বিপজ্জনক। তো কোন রড কিনবো? কেন? জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জেডএসআরএম নিবেদিত রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানের সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। যে বিষয়টি নিয়ে আজকে সম্মানিত আলোচকদের সাথে আলোচনা, তৃতীয় প্রজন্মের নেতৃত্বে বিএনপি কি চ্যালেঞ্জ তারেক রহমানের সামনে। যে প্রশ্নটি শামসুজ্জামান দুদু আপনার কাছে রেখে যাওয়া, যে আমরা সেই 24-এর গণ আন্দোলনে এটা অন্যতম রাজনৈতিকভাবে একটা ভাষ্য ছিল, দাবি ছিল যে একটা নতুন রাজনীতিতে নতুন বন্দোবস্তে যেতে হবে, এবং তার অর্থ মানুষ বুঝে নিয়েছে, মেনে নিয়েছে, এরকম যে অধিকতর গণতান্ত্রিক পথে উত্তরণ। কিন্তু এখন এসে আমরা দেখছি গণমাধ্যমে আপনারা আলোচনা করছেন যে দক্ষিণ পন্থার উত্থান কিংবা বিভিন্ন আমাদের রাষ্ট্র ব্যবস্থার সাথে যায় না এরকম ব্যক্তিদের রাজনীতিতে বা কোনো দলের সাথে যে আগমন বা আনাগোনা, এই প্রসঙ্গগুলো আসলে কি ইঙ্গিত করে? আমি আমার কাছে প্রথমেই বলবো মনে করেছিলাম তৃতীয় প্রজন্ম মিনস আপনি কি বলছেন আমি ঠিক তৃতীয় প্রজন্ম শহীদ জিয়াউর রহমান, এরপরে বেগম জিয়া, এখন জনাব তারেক রহমান। তো তৃতীয় হলো না, বেগম জিয়া, শহীদ জিয়া রহমান একটা প্রজন্ম,
তারপর মানে আমরা দ্বিতীয়- ব্যক্তি ধরে ধরে আলাদা করে ও, এটাকে ব্যক্তিটা মানে খোঁজে। মিনিংফুল করতে চেয়েছি। যাই হোক, ওইটা আমার কাছে মনে হচ্ছে তৃতীয় বলতে আমাদের জাইমা রহমান আসে। হ্যাঁ, না মানে হলো যেমন শেখ মুজিবতে শেখ হাসিনা, তৃতীয় মানে জয়, তৃতীয় জয়। না, আমরা এখানে ব্যক্তিকে হিসাব করে কাউন্ট না করি। ঠিক আছে, যে ওকে, তাহলে ইয়ে নাই। আপনি যেটা আমার কাছে মনে হয়েছে যে নতুন বন্দোবস্তের যে প্রণয়ন, সেটাকে অধিকতর গণতন্ত্রের সঙ্গে আপনি মনে করছেন যে আগামী দিনে বিএনপি যে চ্যালেঞ্জগুলোর মধ্যে পড়বে সেই অধিকতর গণতন্ত্র কিভাবে নিশ্চিত করবে যদি তারা ক্ষমতায় আসে। তা আমার কাছে যেটা মনে হয়েছে, মানুষ যে কোনো একটি পরিবর্তন, সেটা যদি গণঅভ্যুত্থান, যুদ্ধ বা এই ধরনের ঘটনার মধ্যে দিয়ে আসে, যেমন 90-এর বেগম জিয়ার কাছে প্রত্যাশা তো কম ছিল, মানে কম থাকবে এটা তো ভাবার কোনো কারণ নাই। কারণ 9 বছরের যে লড়াই সংগ্রাম, সেখানে বেগম খালেদা জিয়া অনেকগুলো প্রতিশ্রুতির মধ্যে অনেকগুলো দাবিও করেছিলেন, যেমন কৃষকের জন্য 5,000 টাকা সুদ সহ সেই সময়ের কৃষি ঋণ মকুব করা। বারবার তিনি এই কথাটা সেই সময় এরশাদকে উদ্দেশ্য করে বলেছেন এবং এটা খুব প্রয়োজন। উনি এসে কিন্তু এটা করেছিলেন। নারী শিক্ষার কথা বলেছেন, সেটাও কিন্তু তিনি উল্লেখযোগ্যভাবে, শুধু নারী শিক্ষা না, শিক্ষাক্ষেত্রেই অনেকগুলো পদক্ষেপ তিনি সেই সময় নিয়েছিলেন। স্বাভাবিক কারণে এখনকার যে পরিস্থিতি, এখন যে আমি যেহেতু বিএনপি করি, ছাত্রদল করে এখানে আসছি, আমার যেটা দৃঢ় বিশ্বাস যে নির্বাচন যদি হয় তাহলে বিএনপি ভালো করবে। সেটি কতটা ভালো করবেন সেটা ভোটের পরে বোঝা যাবে, এবং বিএনপি সরকারও গঠন করবে। তাহলে এই যে চ্যালেঞ্জের কথাগুলো সামনে আসছে, অর্থাৎ সেই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করবে। নো ডাউট দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ছিলেন, সেই নেতৃত্ব, সেই পদক্ষেপগুলো আমরা দেখেছি, দেশবাসী দেখেছে। এখন যিনি মানে আমাদের তারেক রহমান চেয়ারপারসন, তিনি নির্বাচন যেটা মোকাবেলা করবেন, এবং ধরে নেওয়া হয়েছে বিএনপির মধ্যে থেকে যদি সংখ্যাগরিষ্ঠ আসন থাকে, সরকার গঠনের অবস্থা থাকে, তাহলে প্রধানমন্ত্রী তারেক রহমানই হবেন। তাহলে এই পরিস্থিতিতে, এই অবস্থায় তাকে এই চ্যালেঞ্জটা নিতে হবে। তার মধ্যে একটি ঘটনা তো আমরা মোটামুটি মানে যে চ্যালেঞ্জটা বলবো, যে প্রতি সরকারের মিনিমাম সৌজন্যতা বোধ ছিল না, কথা বার্তায়, আচরণে। অন্যগুলো যদি আমি সামনে আপাতত নাও আনি, এইটাও তিনি কিন্তু ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন। তিনি অহেতুক কাউকে আক্রমণাত্মক, এটা তার ইয়ের মধ্যে আছে না। তিনি যে যতটুকু বলার দরকার, যেভাবে বলার দরকার, এই যে তার নেতৃত্বের অন্যতম দিক, আমাদের এখানে প্রতিহিংসা প্রবণতাটা বেশি কাজ করে, যেটা গত সময় আমরা দেখেছি। সেটা ক্ষেত্রেও বিএনপির স্পষ্ট করেই কিন্তু বলা হয়েছে, বা তারেক রহমান স্পষ্ট করে বলছে যে বিএনপি প্রতিহিংসামূলক রাজনীতি করে না, প্রয়োজনে জ্ঞানভিত্তিক রাজনীতি করতে চায়। কৃষিক্ষেত্রে বা শ্রমিকের ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে কথা 31 দফা কিন্তু আমাদের আছে। এটা বারবার করে আমরা বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, এমন করে আমাদের জোটের বাইরেও যেসব আমাদের কাছাকাছি দলগুলো একসঙ্গে আমরা আন্দোলন করছি, সংগ্রাম করেছি, জোটও ছিল, সেই সব দলগুলো নিয়েও এই 31 দফা কিন্তু ভিন্নতা নেই। কারণ এটি হচ্ছে এক সময় 20-30 ছিল, পরে 27 দফা, তারপরে কিন্তু সব দলগুলোর সঙ্গে আলোচনা সংশোধনের মধ্য দিয়ে 31 দফা। 31 দফা। সেই জন্যে বিএনপি যদি ক্ষমতায় যায় আগামী দিনে, সেই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করবে সেই জায়গায় কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে, একাধিকবার। সেই জন্যে আমার কাছে মনে হয়েছে যে বিএনপির কোনো রাগঢাক করে নাই। না, এই জায়গাতে এখন কতটুকু পারবে, কতটুকু হবে, কতদিনের মধ্যে হবে, এই প্রশ্নটা তো এখনই বলা খুব কঠিন। এখনই বলা কঠিন। কিন্তু এখানে আরেকটি জিজ্ঞাসা দুদু ভাই আপনার কাছে, আপনি একজন সিনিয়র মানুষ, ছাত্র রাজনীতি, বিএনপির গুরুত্বপূর্ণ পদে থেকে রাজনীতি করছেন, মানুষের জন্য কাজ করছেন, যে অধিকতর গণতান্ত্রিক উত্তরণের পথে কোনো রাজনৈতিক দলের মতাদর্শ অথবা কোডানকোড তাদের আদর্শ বা তাদের অবস্থান যদি সেখানে বাধা হয়ে দাঁড়ায়, সেটি তো রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। সেক্ষেত্রে উপায় কি থাকবে বিএনপির কাছে? মোকাবেলা না করা তো কিছু নাই। সেটা প্রধানত
তারা যে দাবিগুলো উত্থাপন করেছে সেটা তো সাধারণ নির্বাচনে সেই দাবি কতটা যৌক্তিক, তাদের বক্তব্য কতটা যৌক্তিক, আমাদের এটা কতটুকু যৌক্তিক, কতটা গ্রহণযোগ্য, এটা তো মীমাংসা আপনি 12 ফেব্রুয়ারিতে হয়ে যাবে প্রথমত। তারপরের যে পরিস্থিতি হবে সরকার গঠন, পরবর্তীতে যেসব সমস্যা, আইন শৃঙ্খলা যেমন একটা বড় ধরনের, মব সংস্কৃতির সমস্যা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, এই ধরনের নানান ঘটনা থাকবে। সেই জিনিস তো পরের পর্যায়ে। আমি যেমন নিশ্চিতভাবে জানি যে পরীক্ষিত যে লিডারশিপটা এখন তারেক রহমান সাহেবের সঙ্গে আছে, সেই লিডারশিপ এটা করতে সক্ষম। জি, শামসুদ্দিন দুদী, অসংখ্য ধন্যবাদ। আলতাফ পারভেজ আসতে চাই, এই যে চ্যালেঞ্জগুলোর কথা বললেন, সেটি আইনের শাসন প্রতিষ্ঠা, গণতান্ত্রিক সংস্কৃতি এবং আপনি একটি নির্বাচনের ধারাবাহিকতা বা নির্বাচনকে একটা সংস্কৃতি বোধের মধ্যে যে নিয়ে আসার যে প্রসঙ্গ, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর আলাপ আলোচনা আমরা তো কিছু ভিন্নতা লক্ষ্য করি, সেটা তো থাকবেই। কিন্তু আমাদের এখানে অধিকতর গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ বলতে আমরা যা মনে করি, সেই লড়াইয়ে আগামী দিনে বিএনপির সাথে এখন যারা আছেন, কিন্তু এই লড়াই তো সকল রাজনৈতিক দলেরই একমত এবং ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত, কিন্তু সেখানেও বিভাজন আছে। জনগণের যে সমর্থন, জনরায় এবং জনগণের অংশগ্রহণের মধ্যে দিয়ে একটা রাজনৈতিক সংস্কৃতি বা জনসংস্কৃতি তৈরি করার যে রাজনীতি, সেই জায়গাতে কি করণীয়? ধন্যবাদ। একটু আগে আমি এই প্রশ্নের উত্তরের আগে দুল্লু ভাইকে যে আপনি জিজ্ঞেস করছিলেন যে নতুন বন্দোবস্ত, এ বিষয়ে আমি একটু বলতে চাই। দেখুন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের আলাপটা শুরু হয়েছে গত বছর থেকে, অভ্যুত্থানের পর থেকে। বিষয়টা এমন নয় যে শুধু ক্ষমতায় গেলেই নতুন বন্দোবস্ত করা যাবে। ক্ষমতায় যাওয়ার আগেও যে কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দল নতুন সংস্কৃতির জন্ম দিতে পারে, চর্চা করতে পারে। এই যে আমরা দেখলাম মনোনয়ন প্রক্রিয়া, এটাও তো কিন্তু একটা গুরুত্বপূর্ণ নতুন বন্দোবস্তের জন্য। আমাদের নির্বাচনী আইনে রয়েছে মনোনয়ন প্রক্রিয়াটা হবে তৃণমূল থেকে। যে কোনো দলের তৃণমূলের কমিটিগুলো, জনগণকে কথা বাদই দিলাম, তৃণমূলের দলীয় কমিটি বাছাই করে প্রস্তাবগুলো কেন্দ্রে পাঠাবে এবং কেন্দ্র সেটা বিবেচনা করবে, গুরুত্বের সাথে বিবেচনা করবে। এটা শুধু নির্বাচনী আইনে রয়েছে এমন নয়, 24-এর গণঅভ্যুত্থানের পরও এটা চাওয়া হয়েছিল। এবং যেই সংস্কার কমিশন গঠিত হয়েছে নির্বাচন সংক্রান্ত, সেখানেও এই সুপারিশটা আছে। কিন্তু এবার আমরা কি দেখলাম, বিভিন্ন দল যখন মনোনয়ন দিল, দলের 1-2 জন মানে কেন্দ্র থেকে নামগুলো জানিয়ে দেওয়া হলো দেশকে। মানে এটা অনেকটা ওই কর্পোরেট বসরা যেভাবে সিদ্ধান্ত নেন, বিভিন্ন দল ওইভাবেই প্রার্থীদের কিন্তু মনোনয়ন দিল। এবং শুধু মনোনয়ন নয়, জোট ভাঙা গড়ার ক্ষেত্রেও আমরা দেখলাম। আমি এনসিপির উদাহরণ দিতে চাই। এনসিপি 3 দিন আগে গণতান্ত্রিক সংস্কার জোট নামে একটা জোট গঠন করেছিল, 3 দিন পরে আবার জামাতের সাথে একটা জোট গঠন করার পরে এনসিপির কেন্দ্রীয় নেতাদের অনেকেই বলছেন আমরা নিজেরা কিছু জানি না, অনেকে পদত্যাগও করেছে। তার মানে দেখেন, আমাদের এখানে এই যে মনোনয়ন, নির্বাচনকালীন জোট গঠন এবং ভাঙা গড়া, এগুলায় কোনো অংশীদারিত্ব নেই, দলেরই অংশীদারিত্ব নেই। ফলে জনগণের অংশীদারিত্ব কখন হবে? আর বন্দোবস্ত নিয়ে আমি আরেকটা কথা বলতে চাই। দেখুন, 24-এর একটা নতুন বন্দোবস্তের একটা বড় চাওয়া ছিল পিছিয়ে পড়া জনগোষ্ঠীর রাষ্ট্র প্রক্রিয়ায় অংশগ্রহণ। এবার আমার তো মনে হয় মনোনয়ন যেটা দেখেছি, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম এমপি পার্লামেন্টে যাবে সংখ্যালঘু সম্প্রদায় থেকে। দেখুন, আমরা ভারতের বিজেপির সমালোচনা করি যে বিজেপি এত বড় দল, তাদের কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের এমপি নেই। ভারতে লোকসভায় মুসলিমদের প্রতিনিধিত্ব কম। আমরা কিন্তু দেখব আমাদের ইতিহাসে সংখ্যালঘুদের সবচেয়ে কম প্রতিনিধিত্ব এবারের পার্লামেন্টে, কারণ মনোনয়নই ওইভাবে পাওয়া যায়নি। তার মানে কি, আমরা যেভাবে বলেছি নতুন বন্দোবস্তের কথা, অংশগ্রহণমূলক গণতন্ত্রের কথা, সেখানে কিন্তু রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রক্রিয়াতেই ঘাটতি দেখিয়েছে, কমিটমেন্ট দেখাতে পারেনি। এটা হলো একটা ব্যাপার। তৃতীয়ত হলো, নতুন বন্দোবস্তের একটা বড় শর্ত হলো বৈষম্য বিরোধী বাংলাদেশ। অর্থাৎ বৈষম্যের শিকার যারা, কৃষক, শ্রমিক, নারী, আদিবাসী, শহরে নির্মবিত মানুষ, তাদের কথা, তাদের স্বার্থে জনপ্রিয় দলগুলো সিদ্ধান্ত নিবে। সেটার জন্য নিশ্চয়ই আমরা এখন অপেক্ষা করব যে নির্বাচনী ইশতেহারে তাদের কথাগুলো গুরুত্ব পাচ্ছে কিনা। দেখুন, আজকে আমরা খালেদা জিয়ার জানাজায় বিপুল মানুষ দেখলাম, তারেক রহমানের সম্বর্ধনায় বিপুল মানুষ দেখলাম, জামাত ইসলামের জনসভাতে বিপুল মানুষ হয়। এই যে জনপ্রিয় দলগুলো, তাদের জনপ্রিয়তা কি কাজে লাগাবে? জনগণের ভাগ্য পরিবর্তনের জন্যই তো। তো জনগণের কোন অংশকে তারা অগ্রাধিকার দিবে? নিশ্চয়ই কৃষক, শ্রমিক, নারী, এদেরকে।
তাইলে নির্বাচনী প্রক্রিয়ায় তো ইশতেহারগুলোতে তাদের কথা আসতে হবে এবং নির্বাচন পরবর্তী রাজনীতিতেও আসতে হবে। তো এই প্রত্যাশা কিন্তু এখন যে আলামতগুলো আমরা দেখছি সেই প্রত্যাশা নিয়ে শঙ্কার কারণ আছে, কিন্তু তারপরেও মানুষ আশা করছে যে নির্বাচন পরবর্তী পার্লামেন্টারি রাজনীতিতে এই বৈষম্য পীড়িত মানুষদের কথা গুরুত্ব পাবে, যেটা বিগত দিনে পায়নি এবং সেটাই হওয়া উচিত। রাজনীতির জনরাজনীতির যে প্রসঙ্গে এটাই হওয়া উচিত। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আসতে চাই, যেখানে শামসুজ্জামান দুদুভাই যেখানে শেষ করলেন এই পয়েন্টটা ধরে আপনার কাছে আসতে চাই। তিনি একজন বিএনপির সিনিয়র নেতা হিসেবে তিনি তো চাইবেনই, এবং রাজনৈতিক বাস্তবতা যে 12 তারিখে যে দলকে জনগণ বেছে নেবে তারা সরকার গঠন করবে। তো এই প্রসঙ্গ ধরে কোনো রাজনৈতিক শুরুর দিকে আপনি বলেছেন, আরেকটু প্রসঙ্গ শুনতে চাই। কোনো রাজনৈতিক জোট বলুন বা সমঝোতে আছে তারা, বা কোনো দলের একটা ঈর্ষার কারণ হয়ে দাঁড়াচ্ছে, মানে তাদের বক্তব্যে প্রতিদিনের আলাপ আলোচনায় সেটা বোঝা যাচ্ছে। তাদের জন্য কি বার্তা থাকবে? না, সেটা তো বুঝতে বাকি নেই কারো। তারা যে ধরনের রাজনৈতিক বক্তব্যগুলো দিয়ে যাচ্ছে এবং বিভিন্ন বিতর্কের মধ্যে জড়াচ্ছে, আমরা তো ধরেই নিতে পারি এখানে বিএনপির এই অবস্থানকে অনেকে ঈর্ষার চোখে দেখছে, এবং যেই কারণে বিএনপির সম্পর্কে অনেক কটূক্তি তারা বলা শুরু করেছে, এবং এদের পেছনে ইন্ধন দিচ্ছে যারা সমাজে সন্ত্রাস সৃষ্টি করতে চায়, অশান্তি কায়েম করতে চায়। আপনি বলছিলেন যে নতুন বন্দোবস্ত, তো নতুন বন্দোবস্ত তো 31 দফার মধ্যে আগেই দেওয়া হয়েছে, তখন তার 5ই আগস্ট হয় নাই। ঐক্যমতের কমিশনও তো গঠন হয় নাই। তো সেখানে তো অধিকাংশই তো আমি দেখি ঐক্যমত কমিশনে আছে, এবং সেগুলো আমরা সব একমত হয়েছি। আবার যারা এগুলোর সাথে একমত না তারা তো ভিন্ন মত দিয়েছে, আরও কঠিন ভিন্ন মত আছে তাদের। এখন সামনে যে গণভোট দেওয়া হয়েছে, আমি তো সন্দেহান। আমরা চেয়েছিলাম যে জুলাই সনদটা বাস্তবায়িত হোক। জি, এইখানে এনসিপি যে কাজটা করেছে, তারা তো ইউটার্নে চলে গেছে। তারা নিজেরাও তো আর চায় না যে জুলাই সনদ এবং জুলাইয়ের যে বৈষম্য বিরোধী যে আন্দোলন এবং তার যে মূল বক্তব্যটা ছিল, সেখান থেকে তো এনসিপি নিজেই সরে গেছে। কিন্তু এনসিপির বক্তব্য হলো কোট আনকোট তারাই একমাত্র চায়, এটা তাদের বক্তব্য। তারা তো সইও করে নাই। তারা হ্যাঁ না ভোটে তো আমার তো মনে হয় তারা না ভোট দিয়ে দেবে। তাদের হ্যাঁ দেওয়ার স্কোপও তো আমি দেখছি না। কেন এই ধরনের কাজ করলো তারা? প্রথম দিনে আমরা বলেছিলাম যে এগুলো শিশু সুলভ আচরণ। এখনও যেটা নির্বাচন নিয়ে তারা শুরু করেছে, জামাতের ঘাড়ে গিয়ে চেপে। তাতে কি জামাতের শক্তি বাড়লো না জামাতের ভোট কমলো? আমি তো আমার হিসাব নিকাশে তো জামাতের ভোট কমাইলো তারা, যদি আমি নির্বাচনের হিসাব নিকাশ। কিন্তু তারা তো ভাবছে তারা আরো শক্তিশালী হবে। তারা হয়তো বলছে, কিন্তু আমার দৃষ্টিতে সুবিধা হবে না খুব বেশি। জামাত যে একটু লাফালাফি করছিল, সেই লাফালাফিটা ইদানিং কমে গেছে, সামনে আরও কমবে। যে কারণে আপনি দেখেন গুলশানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সাথে বৈঠক করে কি বললেন, যে আপনারা সরকার গঠন করার আগে আমাদের সাথে বসবেন, আমরা মিলেমিশে দেশকে গড়ে তুলব। এইসব কথা বলতেছে। তো আগে এইসব কথা বলেছে? আগে তো বলছে যে জামাত সরকার গঠন করবে এবং জামাতেই জাতীয় সরকার গঠন করবে সকল দলকে নিয়ে। ভাই এইসব কথা এখন বলেন। সুতরাং ওইসব বড় বড় কথা বলে ওখান থেকে ধপাস করে এখন অন্য দিকে আপনি ইয়ে হয়ে যাচ্ছেন, ইউটার্ন করতেছেন, এটা তো হবে না। এগুলো দেখতেছে লোকজন। সুতরাং যত দিন যাবে ততই দেখবেন যে যারা এই গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চায়, এখানে আজকে বিএনপির রাজনীতিটা কি? আমি যদি বলি বিএনপি তো একটা মধ্যপন্থার রাজনীতি করেছে, এখনও করে যাচ্ছে, এবং সেটাকে আরও উন্নত মানের করার চেষ্টা করছে। তারও একটা অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলেছে। তারা বলেছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, বিশ্বাসী এবং অবিশ্বাসী সকলকে নিয়ে ইনক্লুসিভ আমরা একটা রেইনবো ন্যাশন গড়ে তুলব। তো এর উপর আর কথা কি হইতে পারে? তারপর বলছে যে আমরা যদি সরকার গঠন করতে পারি সবাইকে নিয়েই করব। কি বলে এটাকে? সর্বদলীয় সরকার। তো এইসব কথার ভিতর দিয়ে তো আমরা আশাবাদী। আমি মনে করি যে আগামী দিনে জনাব তারেক রহমান, তিনি যে গত 17 বছর যেসব বক্তব্য দিয়েছে এবং বিগত 3-4 বছর এবং শেষে 5ই আগস্টের পরও যে বক্তব্য দিয়েছে, আমি তো বেগম জিয়া যে শেষ বক্তব্যটা দিল ভার্চুয়ালি, কি বলেছে? প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, আমরা শান্তির রাজনীতি করব। শান্তি রাজনীতি। তো উনি তো বলেই গেছে কি রাজনীতি বাংলাদেশে হবে।
বিএনপি এবং তারেক রহমান আমরা সেই রাজনীতির মধ্যেই থাকতে জি চাই। সুব্রত চৌধুরী, ধন্যবাদ। দুদু ভাই, আপনাকে শেষে শুনবো। আলতাফ পারভেজ ভাই, শেষ মন্তব্য কি বলবেন, খুব ছোট্ট করে শেষে কি যুক্ত করবেন? বলুন। এই যে বর্তমান যে রাজনৈতিক যে বাস্তবতা, 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, এই কেন্দ্রিক এখানে আমার মত হলো যে গত এক সপ্তাহের রাজনীতি দিয়ে ইতিবাচক একটা ঘটনা ঘটেছে, সেটা হলো নির্বাচন না হওয়ার সংখ্যাটা কেটে গেছে। এখন সামনের চ্যালেঞ্জ হলো একটা সুষ্ঠু নির্বাচন। জি। মানে যেসব দল নির্বাচনে অংশ নিবে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতি শ্রদ্ধাশীল থাকবে, এটা একটা জনগণের দিক থেকে একটা বড় চাওয়া। আর প্রধান দুই দলের কাছে আমাদের চাওয়া হলো যেন জুলাই অভ্যুত্থানের চেতনার প্রতি যেন তারা শ্রদ্ধাশীল থাকে এবং এগুলো যেন তাদের নির্বাচনী ইশতেহারে থাকে। সেই অসংখ্য ধন্যবাদ। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, শেষ মন্তব্য খুব ছোট করে। না, এটা তো অবশ্যই থাকবে এবং সবাই তো, আমি দেখি যে রাজনৈতিক দলগুলো তো ক্রিয়াশীল এসব ব্যাপারে, এবং তারা তাদের নির্বাচনী ইশতেহারটাকে কিভাবে সমৃদ্ধ করা যায় এই জন্য বিভিন্ন শ্রেণী পেশার লোকের সাথে তারা আলাপ আলোচনা করছে। এবং আপনি যেটা বলছেন এইসব বিষয় কিন্তু সব দলের মধ্যেই আলোচনা হচ্ছে। তবে এটা না ওই দিন বদলের কর্মসূচি দিয়ে জাতির সাথে প্রতারণা, সেটা যেন বাংলাদেশে আর না হয়। জি, শামসুজ্জামান দুদু ভাই। প্রথমত বলি যে একটা ভালো নির্বাচন হতে হবে। আর বিএনপি কিন্তু 31 দফার মধ্য দিয়ে মানে দীর্ঘদিন ধরে সকল রাজনৈতিক শক্তি, শ্রেণী পেশার মানুষের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে কী করতে চায় সেটা কিন্তু স্পষ্ট করে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। এখন এই যে বলা আর পরবর্তী নির্বাচন পরে কার্যকর করা, এটা যাতে সঠিকভাবে হয় মানুষ মনে করে যে এবং প্রত্যাশা করে যেন আগামী দিনের অতীতকে মাথায় রেখে আগামী দিনে সত্যিকারে একটি গণতান্ত্রিক বাংলাদেশ যেন আমরা নির্মাণ করতে পারি, এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করেছি। শামসুজ্জামান দুদু ভাই এবং সুব্রত চৌধুরী, আলতাফ পারভেজ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো জেডএসআরএম নিবেদিত রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানটি এখানে শেষ।